শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত যেভাবে নির্দেশ দিয়েছে হাসিনা সেভাবেই দেশকে ধ্বংস করেছে বলছেন হাসানাত আব্দুল্লাহ। এরপর জানিয়ে দেব বাড়ি বাড়ি যা প্রয়োজন দেখছে না বিএনপি বলছেন আব্দুল মঈন খান। আরো জানিয়ে দেব ভারতীয় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার খাসিলত বদলাতে পারেনি আওয়ামী লীগ বলছেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে ভারতের পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে, সেই কালো মেঘ মুছে ফেলতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দেব চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। ভারত যেভাবে নির্দেশ দিয়েছে হাসিনা সেভাবে দেশকে ধ্বংস করেছে বলছেন হাসানাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনা ভারতে বেতনভুক্ত কর্মচারী ছিল। ভারত থেকে যে নির্দেশ পেত সেভাবে এদেশের সব ধ্বংস করেছে। সোমবার সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সদস্য সচিব আরিফ সোহেল সহ সংগঠনটির নেতাদের গাড়িতে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাসানাত আব্দুল্লাহ বলেন, ভারত হচ্ছে জঙ্গিবাদের আস্তানা। ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি মনে করি। ভারত যদি তাদেরকে সহায়তা করে তাহলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে কিনা তা বুঝে নেওয়ার সময় এসেছে। বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর আক্রমণগুলোকে সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা বলে মনে করেন এই আহ্বায়ক। এ নিয়ে বলেন, আক্রমণকারীদেরকে ধরার মতো কোনো কার্যক্রম চোখে পড়েনি। 5 আগস্ট থেকে এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সদস্যদের মারা হয়নি দাবি করে হাসানাত আব্দুল্লাহ বলেন, তারাই এখন আমাদের ওপর আক্রমণ করছে। তিনি বলেন, যারা বাংলাদেশের বিপক্ষে শক্তি তারাই সংখ্যালঘু কার্ড দিয়ে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কথা ভাবা হয় তাহলে ভুল ভাবছে। বাড়ি বাড়ি যার প্রয়োজন দেখছে না বিএনপি বলছেন আব্দুল মঈন খান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকা প্রণয়ন করতে বাড়ি বাড়ি যার প্রয়োজন দেখছে না বিএনপি। দলটি ভোটার তালিকায় আপগ্রেড হালনাগাদ চায়। একই সঙ্গে বিএনপি মনে করে দ্রুত নির্বাচন দেয়া সম্ভব। সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে ভোটার তালিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে বিএনপির উদ্যোগে গঠিত নির্বাচন সংস্কার বিষয়ক কমিটি। সংবাদ সম্মেলন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সত্যিকার অর্থে একটি সঠিক ভোটার তালিকা চান তারা, কিন্তু এর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। বাড়ি বাড়ি যা অন্তত সময় সাপেক্ষ, অপ্রয়োজনীয় এবং তাতে ভুল হওয়ার আশঙ্কা অনেক বেশি। প্রযুক্তির মাধ্যমে ভোটার তালিকা আপগ্রেডের কাজটি করা হলে তা অবশ্যই নির্ভুল হবে। বিএনপি গঠিত নির্বাচন সংস্কার বিষয়ক কমিটির আহ্বায়ক মঈন খান বলেন, ভোটার তালিকার বিষয়ে বিএনপি সংস্কার প্রস্তাবে আপগ্রেড করার কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে মঈন খান বিগত সরকারের আমলে আরপিওর গণপ্রতিনিধিত্ব আদেশ বা জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন যেসব ধারা সংশোধন করা হয়েছিল তা বাতিল করা, নির্বাচনী পরিচালনা কিছু বিধিমালা সংশোধন, রাজনৈতিক দল প্রার্থীদের জন্য আচরণবিধি ও রাজনৈতিক দলের নিবন্ধনের নীতিমালা সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা উন্নত করা, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, গণমাধ্যমের জন্য নির্বাচনী আচরণ বিধিমালা সহ 10 দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেন। এই সংস্কার প্রস্তাবগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছেও দিয়েছে বিএনপি। মঈন খান বলেন, মানুষ যাতে সত্যিকার ভাবে নিজের ভোট নিজে দিতে পারে এবং জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচন করতে পারে, ডামি প্রতিনিধি না হয়, ভুয়া প্রতিনিধি না হয়, সেজন্য আমাদের এই সংস্কার প্রস্তাব। নির্বাচন কমিশনের এসি 2 ডিসেম্বরের সভায় সিদ্ধান্ত হয়েছে 2024 সালের জন্য হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী 2 মার্চ প্রকাশ করা হবে। এরপর 2025 সালে ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ওই হালনাগাদে যাদের তথ্য সংগ্রহ করা হবে তারা 2026 সালের 2 মার্চের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ইসি মনে করছে চলতি বছর বড় সংখ্যক মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হয়নি, যে কারণে আগামী বছরে হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ভোটার তালিকা আইন অনুযায়ী
প্রতি বছর 2 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। প্রতি বছর 2 জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকায় খসড়া প্রকাশ করে ইসি। তালিকা নিয়ে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে 2 মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আগামী 2 মার্চ চলতি বছরের 2024 সাল তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আইনে হালনাগাদের বাইরে ইসিকে যে কোনো সময় ভোটার তালিকা সংশোধনের ক্ষমতাও দেয়া আছে। কোন নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানের সময় পর্ব ছাড়া অন্য যে কোনো সময় নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজন অনুসারে ভোটার তালিকা সংশোধন করতে পারে ইসি। এতে ভোটার হওয়ার যোগ্য কিন্তু বাদ পড়েছেন এমন নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা, মৃত বা ভোটার হওয়ার অযোগ্য ব্যক্তির নাম তালিকায় থাকলে সেগুলো বাদ দেয়া, ভোটার এলাকা স্থানান্তর তালিকায় যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো দূর করার ক্ষমতা দেয়া আছে। ভারতীয় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার খাসিলত বদলাতে পারেনি আওয়ামী লীগ, বলছেন ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগ শাসনামলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্য পরিণত করা হয়েছিল বলে উল্লেখ করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরো বলেছেন, লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায় আওয়ামী লীগ খাসিলত বদলাতে পারেনি। ছাত্রলীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারত ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এরই নিকট অতীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল। মূলত এদের হাত থেকে কোন শ্রেণী ও পেশার মানুষ রেহাই পায়নি। তিনি আগস্ট বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং তাদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের জন্য সরকার প্রতি জোর দাবি জানান। থানা আমির অধ্যাপক আনারুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নাহিদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক। ভারতীয় পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে, সেই কালো মেঘ মুছে ফেলতে হবে। সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদেশের সম্পর্ককে খুব দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করে তিনি সেই কালো মেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন। বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন ভারতে অবস্থান করছেন, তার প্রসঙ্গ উঠে আসে। বিগত 15 বছরের নির্মম ও দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসনের বর্ণনা করে ভারতের পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের লোকজন উদ্বিগ্ন, কারণ তিনি সেখান ভারত থেকে অনেক বক্তব্য দিচ্ছেন, এটা উত্তেজনা সৃষ্টি করছে। প্রধান উপদেষ্টা আরো বলেন, আমাদের কাজ হলো তরুণদের স্বপ্ন বাঁচিয়ে রাখা, এটি একটি নতুন বাংলাদেশ। এ সময় অর্থমন্ত্রী সরকারের যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সেসবের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন তিনি। ডক্টর ইউনূস বন্যা এবং পানি ব্যবস্থাপনা, ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সার্ককে পুনরুজ্জীবিত করতে ভারতকে তার উদ্যোগে সাড়া দেওয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আমাদের সবার জন্য একটি সমৃদ্ধ নতুন ভবিষ্যৎ গড়তে চাই। সংখ্যালঘু ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, অর্থমন্ত্রী সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এবং ধর্ম, বর্ণ, জাতি ও লিঙ্গ সর্বশেষে সবার অধিকার রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমরা একটি পরিবার, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এ সময় নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারের সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব। তিনি বলেন, সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমরা এটিকে উভয় দেশের জন্যই লাভজনক হিসেবে দেখি। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই। বিক্রম মিশ্র বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে হবে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় প্রায় প্রতি ঘন্টায় বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন বলেও জানান ভারতের পররাষ্ট্র সচিব। তিনি বলেন, বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, এটি ভুল ধারণা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো দৃষ্ট দলের জন্য নয়, বরং সবার জন্যই। চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম। চুয়াডাঙ্গা পৌর এলাকায় ফাঁপপাড়ায় রবিউল ইসলাম নামে এক যুবককে এলোপাথারি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকায় ফাঁপপাড়ার ফারুক ছেলের ছেলে। তিনি যুবলীগ কর্মী বলে প্রশাসনের একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের উপপরিদর্শক এসআই মবিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 8:30টার দিকে আহত অবস্থায় রবিউলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের ফাঁপপাড়ায় গত 2 দিন যাবৎ দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অপর একটি পক্ষ জানিয়েছে, গত 5 ডিসেম্বর ফাঁপপাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশীয় অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় আসামি যুবলীগ নেতা জরিকে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। জরিকে প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে এই ঘটনার সূত্রপাত।